গতকাল পর্যন্ত যে খবর ছিল যে আজকের এই দিনটিতে নির্বাচনের অর্থাৎ সামনে যে সংসদ নির্বাচন সেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। মঙ্গলবার দিন প্রধান নির্বাচন কমিশনার দেশের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন। নির্বাচনী প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ হয়েছে এবং নির্বাচনের এই তফসিল ঘোষণা করা হবে বুধবার দিন, আজকের দিনে। এজন্য টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন, আমাদের জাতীয় গণমাধ্যম, এই টেলিভিশনের ক্যামেরাকে অগ্রিম বুকিং দেওয়া হয়েছে। এরকম খবর গতকাল জেনেছি। তো আজকের এই বুধবার এই দিনটি পর্যন্ত, এই সময়টি পর্যন্ত, যে সময়টাতে আমি ভিডিও করছি, দুপুর গড়িয়ে জোহরের আজান হয়েছে, তখন পর্যন্ত আসলে তফসিল ঘোষণা করা হয়নি। হয়তো বিকেলে হবে, হয়তো আগামীকাল হবে, কিংবা হবে না। কিন্তু তার আগে যে জিনিসগুলো ঘটছে তার কিছু নমুনা আপনাদেরকে বলে নেই। আপনারা জানেন যে ছাত্রদের মধ্য থেকে দুজন প্রতিনিধি উপদেষ্টা রূপে মন্ত্রীর পদমর্যাদায় এই সরকারে আছেন, যারা এই সামনে যে নির্বাচন সেই নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে তারা আগ্রহী। তো এজন্য সেই তফসিল ঘোষণার আগেই এই ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের বিষয়টি গতকাল বেশ কয়েকটি গণমাধ্যম প্রচার করেছে। আমি আজকের দিন পর্যন্ত, এখন পর্যন্ত জানি না যে এই দুজন ছাত্র উপদেষ্টা, জনাব মাহফুজ এবং জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারা পদত্যাগ করেছেন কিনা বা আদৌ করবেন কিনা। দ্বিতীয়ত, এই দুজন উপদেষ্টা তারা কি এনসিপিতে ইলেকশন করবেন, স্বতন্ত্র ইলেকশন করবেন, জামাত থেকে ইলেকশন করবেন, নাকি বিএনপি থেকে ইলেকশন করবেন, এটি আমরা এখন পর্যন্ত জানি না। আমরা যেটা শুনেছিলাম যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ধানমন্ডি থেকে ইলেকশন করবেন, ধানমন্ডি 10, মূল ধানমন্ডি, যেটাকে আওয়ামী লীগের কলিজা বলা হয়, হার্ট বলা হয়। তো এই আসনটি বলা হচ্ছিল যে ছাড় দেওয়ার জন্য, বিএনপির পক্ষ থেকে ছাড় দেওয়ার জন্য এই আসনে বিএনপি কোনো প্রার্থী ঘোষণা করেনি। কিন্তু এখানে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে জনাব রবিউলকে। তো কাজে এখানে রবিউল সাহেবকে পরিবর্তন করে আসিফকে আবার নতুন প্রার্থী বিএনপি দেবে কি দেবে না, অথবা এখানে রবিউল সাহেবকে চ্যালেঞ্জ করে আসিফ তার জনপ্রিয়তার কারণে, তার যাকে বলা হয়, যেহেতু সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী গত 14 মাস ধরে ছিলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, তো কাজেই তিনি বিজয়ী হওয়ার ব্যাপারে শতভাগ নিশ্চিত। হয়তো তিনি স্বতন্ত্র ইলেকশন করবেন, অথবা তাদের যে ছাত্রদের দল এনসিপি থেকে ইলেকশন করবেন, এটা হতে পারে, কিন্তু এটা নিয়ে এখনো পর্যন্ত কোনো নিশ্চিত কিছু হয়নি। অন্যদিকে জনাব মাহফুজ, যাকে মাস্টার মাইন্ড হিসেবে বলা হচ্ছিল, তো তিনিও কোন দল থেকে নির্বাচন করবেন বা আদৌ নির্বাচন করবেন কিনা বলা যাচ্ছে না। তবে তিনি তার কর্মকাণ্ড নিয়ে বেশ হতাশ, এবং বেশ কয়েকবার তিনি যে কোনো সময় তার মন্ত্রিত্ব চলে যেতে পারে, এরকম একটা আশঙ্কা তিনি করেছিলেন, এবং তার পদত্যাগের বিষয়টি সামনে আসছে। এর বাইরে আরও কয়েকজন উপদেষ্টার নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে, এবং তাদের অতীতে নির্বাচন করার বা তাদের আত্মীয় স্বজনের নির্বাচন করার ইতিহাস রয়েছে। আপনারা জানেন যে সৈয়দা রেজওয়ানা হাসানের বাবা, তিনি বিএনপির একজন নেতা ছিলেন, সাবেক সংসদ সদস্য এবং সম্ভবত মন্ত্রীও ছিলেন। তো কাজেই তিনি তার আসন থেকে, সুনামগঞ্জ থেকে ইলেকশন করতে পারেন। আরেকজন উপদেষ্টা আছেন জনাব আদিলুর রহমান শুভ্র, তিনিও একবার নির্বাচন করেছিলেন কোন দল থেকে বা স্বতন্ত্রভাবে এমপি ইলেকশন করেছিলেন, তিনিও করতে পারেন। অন্যদিকে বশির উদ্দিন, আকিজ গ্রুপের অন্যতম কর্ণধার, তিনি তো নির্বাচন করে আসতে পারেন মানে যে কোনো পরিবেশ পরিস্থিতিতে তার নির্বাচনী এলাকা থেকে। এর কারণ হলো তার ভাই, আফিল উদ্দিন আওয়ামী লীগের এমপি ছিলেন। এরপরে তার শ্বশুরের পরিবার, তারাও এমপি ছিলেন। তার শ্যালক বা সন্মন্দি, তার শ্বশুর, তারা সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের। না, তার না, বোধ হয় তার যে বড় ভাই নাসির উদ্দিন, তো নাসির উদ্দিনের শ্বশুর আর
শ্যালক বা সন্মন্দি এই দুজনই সংসদ সদস্য ছিলেন। ফলে যশোরের বেশ কয়েকটি সিটে আকিজ গ্রুপের একটা বিরাট প্রভাব প্রতিপত্তি রয়েছে, জনপ্রিয়তা আছে এবং তাদের সেখানে কন্ট্রিবিউশন আছে। ফলে যে কোনো পরিবেশ পরিস্থিতিতে যশোর জেলার যে সংসদীয় আসনগুলো রয়েছে সেই সংসদীয় আসনে আকিজ পরিবারের সদস্যরা অন্ততপক্ষে দুটো আসনে তারা বিজয়ী হয়ে আসতে পারে, এরকম একটা পরিবেশ আছে। তো সেক্ষেত্রে বশিরউদ্দিন পদত্যাগ করে সেখানে নির্বাচনে যেতে পারেন, এটি নিয়ে কথা হতে পারে। রেজওয়ানা সেখানে যেতে পারেন, আদিলুর রহমান শুভ্র যেতে পারেন, এই কজনের নাম আপাতত শোনা যাচ্ছে। অন্যদিকে আরেকজন উপদেষ্টা আছেন খুব প্রভাবশালী এখন এই মুহূর্তে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি মূলত সন্দ্বীপের বাসিন্দা। প্রথম আলো রিক্রুটমেন্ট এবং তাকে ইতিমধ্যে মহানায়ক হিসেবে সরকারের ভিতরে এবং বাইরে প্রতিষ্ঠিত করা হয়েছে সততার এবং কর্মদক্ষতার বিমূর্ত প্রতীক হিসাবে। তো সেই যে ভদ্রলোক যিনি যোগাযোগ মন্ত্রণালয়ের তারপর বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, তো সন্দীপ বাড়ি, এই ভদ্রলোকও নির্বাচন করতে পারেন তাকে দিলে, এবং তিনি অনেকটা জামাতের শাবদুল হান্নান যে সাবেক যে এনবিআর চেয়ারম্যান ছিলেন, বাংলাদেশ ব্যাংকের ডিপ্টি গভর্নর ছিলেন এবং জামাতের মুরব্বী ছিলেন। তো তার সম্ভবত ভাইরা ভাই বা নিকটাত্মীয় এই জনাব ফজল করিম খান, তিনিও নির্বাচন করতে পারেন। তাহলে সেক্ষেত্রে নির্বাচনের তফসিল ঘোষণা করার ক্ষেত্রে যদি এই মানুষগুলো নির্বাচনের মাঠে যান, তাহলে এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের অনেকগুলো নতুন মুখ এখানে যুক্ত হবে নির্বাচনকালীন সময়। তো এত বড় একটা ঘটনা ঘটবে, কিন্তু সরকারের মধ্যে এটা নিয়ে কোনো, যাকে বলা হয় তাড়াহুড়ো, এটা নিয়ে কোনো কর্মকাণ্ড আমরা দেখছি না। অন্যদিকে তফসিল যদি ঘোষণা করা হয়ে যায়, সেই ঘোষণা করার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে বিএনপির কতগুলো সমস্যা রয়েছে। তারেক রহমান সাহেবের দেশে আসা না আসা নিয়ে বিরাট একটা প্রশ্ন সামনে এসে গেছে। এখন এতদিন যাবৎ বাজনা বাজানো হচ্ছিল তারেক রহমান সাহেব আসবেন, শিডিউল ঘোষণা করলে আসবেন। কিন্তু যেই মুহূর্তে তিনি বলেছেন যে তার দেশে ফেরা তার একক কোনো সিদ্ধান্ত নয়, এর ফলে তার আশাটা অনিশ্চিত হয়ে পড়েছে। যদি তিনি এখন আসেন, বলবেন তিনি মিথ্যা কথা বলেছেন, কি অসুবিধা, আগে অসুবিধা ছিল এখন অসুবিধা, হঠাৎ করে চলে গেল কেন? আর যদি না আসেন, তাহলে সবাই বলবেন যে নেতা যেখানে দেশের বাইরে, তিনি তার জীবনের ব্যাপারে, কোনো ব্যাপারে, নিরাপত্তার ব্যাপারে তিনি ঝুঁকে নিতে পারছেন না। তো সেখানে তার কর্মীরা কি করে নির্বাচনী এলাকায় গিয়ে নিরাপদে ইলেকশন করবে? আপনারা জানেন যে 2018 সনে একটা ভীষণ রকম অবস্থা তৈরি হয়েছিল, এবং আমি যেহেতু সেই নির্বাচনে প্রার্থী ছিলাম, এখনও সেই কথা স্মরণ হলে শ্বাসরুদ্ধ হয়ে আসে। আশ্রয় নেওয়ার মতো কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছিল না, দলের কোনো কাণ্ডারি ছিল না, না তারেক রহমান সাহেব, না মির্জা ফখরুল সাহেব, না ডক্টর কামাল হোসেন। কেন যে ওই সময়টিতে প্রার্থীরা গিয়েছিলেন এবং যে অপমান তারা হয়েছিলেন, প্রতিটা প্রার্থী সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বেইজ্জতি হননি, লাঞ্ছিত হননি, এরকম কোনো বিএনপির প্রার্থী ছিল না। তো 2018 সনের ঢালবিহীন, কোনো শিল্ড, ঢাল ছিল না বিএনপির হাতে, কোনো পাল ছিল না যেটা তাকে নিয়ে যাবে গন্তব্যে, হালবিহীন, তাকে পরিচালিত করবে, পিছনে হাল ধরার যে মাঝি মাল্লা লাগে সেটা তাদের ছিল না, কোনো গার্ডিয়ান ছিল না। সেই অবস্থায় 2018 সনে যা হবার তাই হয়েছে। এইবারের পরিস্থিতি 2018 চাইতেও বিএনপির প্রার্থীর জন্য বা প্রার্থীদের জন্য আরও ভয়ানক হবে। তাদের আর্তচিৎকার, তাদের চেঁচামেচি, তাদের নির্বাচনের স্বাদ, 2018 সনে যারা নির্বাচন করেছেন তারা শুধু সেই স্মৃতিগুলো যদি স্মরণ করেন, তাহলে বুঝতে পারবেন এই দিন সেই দিন না, বরং এই দিন সেই দিনের চেয়ে আরও খারাপ হবে। তো সেই অবস্থায় তারেক রহমান সাহেব যদি থাকতেন, তাহলে এক ধরনের হতো, আর না থাকার কারণে সমস্যাটা, উনি যদি না আসেন, না থাকেন, এমনকি বেগম জিয়ার প্রসঙ্গ পরে আসবো,
তাহলে পরিস্থিতি মানে আরও বিএনপির প্রার্থীদের জন্য খারাপ হয়ে যাবে। জামাতের প্রার্থীদের জন্য পরিস্থিতি আরও খারাপ। এ কারণ হলো বিএনপির যে বিক্ষুব্ধ নেতাকর্মী যারা আছেন তাদের সকল রাগ ক্রোধ গিয়ে পড়বে জামাতের প্রার্থীর উপর, জামাতের ভোটারদের উপর, জামাতের কর্মীদের উপর। তো এটা তারা যতই কৌশল করুক না কেন, এখন আপনি যখন একটা কমান্ডের মধ্যে থাকবেন, নিয়ন্ত্রণের মধ্যে থাকবেন, তখন সেখানে কৌশলগুলো কাজ করে। আর যখন আপনার কোনো কমান্ড থাকবে না, বিশৃঙ্খল অবস্থা থাকবে, তখন ওখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে তারা যাদের হাতে আপনার মিলিটেন্সি থাকে, সন্ত্রাস থাকে, অস্ত্র থাকে, গোলা বারুদ থাকে, মাসেল পাওয়ার মানে পেশির শক্তি থাকে। তো সেই দিক থেকে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আপনি বিএনপিকে যদি ঠকানোর চেষ্টা করেন প্রশাসনিকভাবে, তো এই বিশৃঙ্খল অবস্থার সুযোগ নেবে বিএনপি নেতাকর্মীরা, আর পিছন থেকে পাম দেবে আওয়ামী লীগের লোকজনরা। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে। তো সেই পরিস্থিতির মধ্যে মানে নির্বাচন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে হয়েই যাবে। এটাকে আমার কাছে অনেকটা ছক্কা পক্কা খেলার মতো মনে হচ্ছে। যারা লুডো খেলেন তারা দেখেন যে একেবারে উপরে উঠে যায়, আবার সাপ যখন গিলে ফেলে নিচে চলে আসতে হয়, লেজের কাছে চলে আসতে হয়। তো এইরকম রাজনীতি নিয়ে, নির্বাচন নিয়ে রীতিমতো ছক্কা পক্কা চলছে। একটার সঙ্গে আরেকটা মেলানো যাচ্ছে না। কন্ট্রাডিকশন অ্যান্ড কনফ্লিক্ট অনিবার্য হয়ে পড়েছে। তো সেই দিক থেকে আপনি যদি ধরেন যে সরকার খুব দৃঢ় প্রতিজ্ঞ নির্বাচন করানোর ব্যাপারে, আপনি ব্রিগেডিয়ার সাখাওয়াতের বক্তব্য, সরকার অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা, তিনি বলেছেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এর কারণ হলো নির্দিষ্ট সময় নির্বাচন করতে হবে, এরকম কোনো টাইম লিমিট নিয়ে আমরা ক্ষমতায় আসিনি বা আমাদেরকে ক্ষমতায় বসানো হয়নি। দেয়ার ওয়াজ নো প্রি কন্ডিশন। বোঝার চেষ্টা করুন কথা। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আমেরিকাতে ছিলেন, তখন তিনি আল জাজিরার সাবেক সাংবাদিক মেহেদী হাসানের সঙ্গে একটি বক্তব্য দিয়েছিলেন, মানে সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তিনি অসাধারণ একটি কথা বলেছেন, খুব সংক্ষেপে। মেহেদী হাসান তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনার সময়কাল তো ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যাচ্ছে। তখন তিনি বলেছেন, নো, ফেব্রুয়ারি মাসে নয়, পরবর্তী সরকার না আসা পর্যন্ত, পরবর্তী সরকার যেদিন আসবেন সেদিন পর্যন্ত আমি দায়িত্ব পালন করব। অত্যন্ত সিগনিফিক্যান্ট সেই বক্তব্য। তার সেই বক্তব্য, আমেরিকার সেই বক্তব্য, তার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্য বক্তব্য যে নির্দিষ্ট সময়ে ইলেকশন চাচ্ছে সবাই, এটা ঠিক আছে, কিন্তু বিশাল সংখ্যক শ্রেণী তারা তো বলছেন যে স্যার আপনি 50 বছর থেকে যান, 5 বছর থেকে যান, 10 বছর থেকে যান, এখন এটা মিলান। এরপর সাম্প্রতিক সময় যে প্রথম আলোর জরিপ এবং IRI নামক একটি মার্কিন আমেরিকার যে জরিপ সংস্থা, তো তাদের জরিপ, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের জনপ্রিয়তা 70% বলা হচ্ছে, যে 70% লোক ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করছেন। আবার সেটার সঙ্গে সামঞ্জস্য রেখে পরপর দুটো জরিপ চালিয়েছে প্রথম আলো এবং সেই ফল প্রকাশ করেছে, যেটা নিয়ে সারা বাংলাদেশে আলোচনা চলছে। তাতে করে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ বিসংবাদ, জনগণের মন এবং মানসিকতা, তারা একটি নির্বাচনের জন্য প্রস্তুত আছে এরকম মনে হচ্ছে না। যেমন প্রধানমন্ত্রী কে হবেন, প্রথম আলো বলছে যে এই ব্যাপারে জনগণ সিদ্ধান্ত নেয়নি, তাদের একটা ধারণা, ইমাজিনেশন, কল্পনা, দূর থেকে মনে হচ্ছে যে চাঁদের বুড়ি আছে ওইরকম। তো সেই দিক থেকে মনে হচ্ছে যে তারেক জিয়া, শফিকুর রহমান সাহেব প্রধানমন্ত্রী হতে পারেন। তারা ভোট নিজেরা কাকে দিবেন এই কথা বলেননি, তবে তাদের মনে হচ্ছে যে অমুক দল এত ভোট পেতে পারে, অমুক দল এত মানে জয়লাভ করতে পারে, এই জিনিসটা তাদের মনে হচ্ছে। কিন্তু তারা তাদের নিজেদের কথা কেউ বলেননি যে দিস ইজ মাই ডিসিশন, আই উইল সাপোর্ট দিস পার্টি এবং আই এম এক্সপেক্টিং দিস জেন্টলম্যান টু বি দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। এই কথা কেউ বলছে না। আপনি বোঝার চেষ্টা করুন যে কীভাবে ট্রাম্প কার্ড খেলা হচ্ছে এবং কিভাবে একটার সঙ্গে আর একটা গুলিয়ে ফেলা হচ্ছে। একেবারে রীতিমতো পুরো রাজনীতির অঙ্গন, পুরো নির্বাচন, পুরো তফসিল সব মিলিয়ে একটা জগা খিচুড়ি হয়েছে। আর যদি এটাকে
প্লে গ্রাউন্ড হিসেবে ধরেন, তাহলে এটাকে একটা লুডো খেলার প্লে গ্রাউন্ড হয়েছে, যেখানে ছক্কা এবং পক্কা। আপনি যে গুটি চালছেন একটা মানে পাত্রের মধ্যে রেখে ঘুরু ঘুরু করে, তারপরে সেটা কি 6 পড়বে না 4 পড়বে না 3 পড়বে এটা আপনি জানেন না। লুডো খেলার যে ছক্কা পক্কা, আবার সেখানে ঘুরতে ঘুরতে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা গিয়ে সাপের মুখে পড়বে নাকি সেটা গিয়ে জায়গা মতো পড়বে সেটাও আপনি জানছেন না। এই কারণে লুডো খেলার যে মানে বিষয়টি, এটা অ্যাবসলিউটলি একটা আনসার্টেন খেলা। কিন্তু রাজনীতিতে লুডো খেলা নয়। রাজনীতিতে বিজ্ঞান আছে, রাজনীতিতে কেমিস্ট্রি আছে, রাজনীতিতে কৌশল আছে, ফিজিক্স আছে, ম্যাথমেটিক্স আছে। কিন্তু এর কোনোটাই এখন কাজ করছে না। কাজ না করে মনে হচ্ছে পুরো জিনিসটি লুডো খেলাতে পরিণত হয়েছে। দেখা যাক ছক্কা পক্কার এই খেলার শেষ পরিণতি কোথায় গিয়ে থামে। প্রথম আলোর বিরুদ্ধে, তারপরে তার মালিক পক্ষের বিরুদ্ধে এবং প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে একাধিক মামলা চলছে, তদন্ত চলছে, এবং যেসব বিষয় নিয়ে সেখানে আলাপ আলোচনা হচ্ছে এটি রীতিমতো লোমহর্ষক। তো কাজেই আমি ভালো কথা বলবো সে বিষয়ে আমার জ্ঞান থাকতে হবে। এখন রাজনীতির যে বিষয়গুলো নিয়ে তারা কথাবার্তা বলছে, যাদেরকে দিয়ে কথাবার্তা বলছে, আমার কাছে মনে হচ্ছে এই ব্যাপারে তাদের জ্ঞান স্পষ্ট নয়। 2 নম্বর হলো যে মানুষের কাছে বিশ্বাসযোগ্যভাবে কোনো একটা বিষয়বস্তু উপস্থাপন করার জন্যে যে সততা দরকার, নীতি নৈতিকতা দরকার, এবং সৎকর্ম প্র্যাকটিস করার একটা ট্র্যাক রেকর্ড দরকার। এটি এখানে যারা আছেন তাদের কারোর মধ্যে আছে বলে আমার জানা নেই। হতে পারে কেউ থাকতে পারে লুকায়িত অবস্থায়। আর সর্বোপরি তাদের যে অতীত কর্মকাণ্ড, সেই অতীত কর্মকাণ্ডের কারণে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছে। আমাদের দেশে ১-১১ যেভাবে এসেছে, বিএনপি সরকারের যেভাবে পতন হয়েছে, আবার আওয়ামী লীগ সরকারের যেভাবে পতন হয়েছে, এই মানে আওয়ামী লীগ সরকারের পতন ৯৬ থেকে ২০০১, আবার ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি সরকারের পতনের পেছনে যত রকম ন্যারেটিভ, এই ন্যারেটিভগুলো নেতিবাচকভাবে তৈরি করেছে প্রথম আলো, তার সঙ্গে সঙ্গে ডেইলি স্টার। তারা সর্বোচ্চ চেষ্টা করেছে ১-১১কে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য, এবং তারা যে পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে সেখানে ১-১১ অনিবার্য হয়ে পড়েছে। একইভাবে আবার এখন বর্তমান যে সরকার এসেছে, এই সরকারে যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা সবাই প্রথম আলোর বাই প্রোডাক্ট। দীর্ঘদিন ধরে প্রথম আলো তাদেরকে নার্সিং করছে, অর্থাৎ শুধু নার্সিং না, তাদের প্ল্যান্টেশন, একেবারে বীজ থেকে তাদেরকে চারা উৎপাদন করার মতো ঘটনা তাদেরকে ঘটেছে। তারপরে তাদেরকে নার্সিং করেছে, মানে আদর যত্ন করেছে, ফুলে ফলে শোভিত করেছে, এবং অনেকগুলো মানুষকে তারা সমাজে দেখিয়েছে যে এরা অনেক বড় মানুষ, এদের জ্ঞান, গরিমা, সততা, ন্যায়পরায়ণতা প্রশ্নাতীত। এবং এই মানুষগুলো যদি কখনো রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের এটা হবে, ওটা হবে, ইত্যাদি ইত্যাদি। এখন ১-১১ সময় আমরা সেই মানুষদের কর্মকাণ্ড দেখেছি, আবার এই সময়টাতে প্রথম আলো রিক্রুট করা সেই মানুষদের কর্মকাণ্ড দেখছি। আমি শুধু প্রশ্ন করতে চাই, আপনারা কি তাদের কর্মকাণ্ডে অতীতে খুশি হয়েছিলেন, কিংবা বর্তমানে খুশি আছেন? দ্বিতীয়ত, একটি দেশ, কাল, সমাজ সবসময় রাজনীতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। রাজনীতির বাইরে যখনই অরাজনৈতিক কোনো শক্তি আসে, সেটা সেনাবাহিনী আসুক কিংবা কোনো বিদেশি শক্তি আসুক, এটি কখনো কোনো কালে কোনো জনপদে কল্যাণ বয়ে আনেনি। আমাদের দেশে উলফাদের সেই উল্লম্ফন, ভারতীয় যে বিদ্রোহী গোষ্ঠী, সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী উলফা, তাদেরকে বাংলাদেশে আনা, উলফার টাকায় পত্রিকা চালানো, এই জিনিসগুলো তো আপনারা সবাই শুনেছেন। উলফার যিনি প্রধান ছিলেন পরেশ বড়ুয়া, তার সঙ্গে এই বাংলাদেশের কার আত্মীয়তা ছিল, এগুলো স্পষ্ট। আবার দিল্লি
সঙ্গে সম্পর্ক ভালো, রয়ের টাকায় চলে, এরকম সাংবাদিক, পত্রিকা বলতে কাদেরকে বোঝায়? আপনি পিনাকিকে যত কথা বলেন, তার কর্মকাণ্ড আপনার যত অপছন্দ হোক, কিন্তু প্রথম আলো এবং ডেইলি স্টারকে তাই নিয়ে যে নাম দিয়েছেন দিল্লি স্টার আর প্রথম আলো, যে শব্দটা খুব বাজে শব্দ, এই জন্য এটা আমি উচ্চারণ করলাম না। এদের কর্মকাণ্ডের কারণে এইভাবে মানুষ কিন্তু মনোজগতে পিনাকি বলতে পারছে, কিন্তু সবাই কিন্তু এভাবে বলতে পারছে না। পিনাকির সামর্থ্য ছিল সে প্রথম আলোকে ভয় দেখানোর জন্য, ডেইলি স্টারকে ভয় দেখানোর জন্য সেখানে তারা জিয়াফতের আয়োজন করেছে। আমি কখনো এটাকে সাপোর্ট করি না, কিন্তু যে পরিবেশ পরিস্থিতি অতীতকালে প্রথম আলো তৈরি করেছে, এর ফলে অনেক মানুষের মধ্যে এই ক্ষোভ থাকা একেবারে স্বাভাবিক। তো তাদের সেই অভ্যাসগুলো, অতীতের সেই অভ্যাসগুলো যখন থেকে তারা মনে করছে যে আমরা কিং মেকার, আমরা রাজা তৈরি করব, রাজা বানাবো এবং রাজা রাজত্ব চালাবে, আমরা তার উপর ছড়ি ঘোরাবো, এই যে তাদের একটা মন মানসিকতা, এটার সঙ্গে কোনো অর্থযোগ নাও থাকতে পারে, কোনো দুর্নীতি না থাকতে পারে, কিন্তু এই যে একটা মানসিক খায়েশ, ক্ষমতা প্রয়োগ করার এবং ক্ষমতা ভোগ করার যে একটা মানসিক খায়েশ, এই খায়েশের কারণে পৃথিবীর বহু ক্ষয়ক্ষতি হয়েছে। প্রথম আলো আমাদের রাজনীতি যে বিধি ব্যবস্থা, সেই বিধি ব্যবস্থাকে বলতে গেলে ধ্বংস করে দিয়েছে। রাজনীতিবিদ বলতে খারাপ, এদের লেখাপড়া নেই, এরা দুর্নীতিবাজ, এবং এই সমাজ পরিচালনা করার যোগ্যতা তাদের নেই, এই রাষ্ট্র পরিচালনা করতে তারা একেবারে অপারগ। এই ন্যারেটিভগুলো তারা প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন সময়টিতে তারা যে কার্টুনগুলো এঁকেছে, যে নিবন্ধ প্রকাশ করেছে, এবং যেভাবে একজন ব্যক্তির পোর্ট্রেটকে তারা তুলে ধরেছে, এতে করে কোনো ভদ্রলোক, সম্মানিত লোক, মর্যাদা সম্পন্ন লোক রাজনীতির ময়দানে আসবে, এই আগ্রহটা তারা হারিয়ে ফেলেছে। দ্বিতীয়ত, এখানে যে মন্দ লোকের যে বাড়াবাড়ি, এখন যে তাণ্ডব চলছে, চাঁদাবাজি, মাস্তানি থেকে শুরু করে আরও অনেক কিছু, এর কারণ হলো যে এই সেক্টরটিকে তারা ইচ্ছে করে মন্দ লোকদেরকে ইজারা দিয়ে দিয়েছে। যখন আপনি ভালো কাজ করবেন, করার পরে লোকজন আপনাকে মন্দ বলবে, পত্রপত্রিকা আপনাকে মন্দ বলবে, তখন একটা সময় আপনার মনে হবে যে ঠিক আছে, যখন বলছি একটু মন্দ কাজ করেই দেখি। এভাবে পুরো রাজনীতির অঙ্গনে কলুষিত একটা পরিবেশ তৈরি করার জন্য এই পত্রিকাটি অতীতে বহুবার চেষ্টা করেছে, এবং সেটা রীতিমতো ওপেন সিক্রেট, একেবারে উন্মুক্ত রহস্য, সবাই এটি দেখতে পায়। তো সেই প্রথম আলোর সঙ্গে এনজিওগুলোর সম্পর্ক, আপনি একসময় ব্র্যাকের ফজলে হাসান আবেদ, প্রথম আলোর মতিউর রহমান, তারপর গণস্বাস্থ্যের ডক্টর জাফরুল্লাহ, এই বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এরপরে বেলার সেই রেজওয়ানা, সৈয়দা রেজওয়ানা হাসান, এরপর বেলার রেজওয়ানা হাসানের সঙ্গে অধিকারের আদিলুর রহমান, জনাব আসিফ নজরুল, তারপরে সবাই, এই যে ফজলুল করিম খান যার একজন উপদেষ্টা আছেন তিনি, আলিমা মজুমদার, এই সরকারে যারা কর্তা ব্যক্তি আছেন, সকলেই এই পরিবারের সদস্য, প্রথম আলো এই পরিবারের সদস্য। তো যা হোক, এখন সেই প্রথম আলো এই সরকারের সঙ্গে আছে, এই সরকারকে এনেছে বা এই সরকারকে প্রমোট করছে, এটা সবাই জানে। আর সামনে যে দৃশ্যমান স্বল্পতম সময় আছে, সেই সময়টিতে সবাই আমরা যখন বেহেশত দোজখের মাঝামাঝি আছি, নির্বাচন হবে কি হবে না, হলে কারা ক্ষমতায় আসবে, আসবে না, তারেক রহমান সাহেবকে আবার ক্ষমতা আসবেন, তিনি কি প্রধানমন্ত্রী হবেন না জামাতের আমির হবেন, এই সকল কথাবার্তা যখন রাজনৈতিক অঙ্গনে আলোচিত হচ্ছে, তখন লক্ষ্য করুন আমাদের সমাজে যে বিভেদ এবং বিসংবাদ তৈরি হয়ে গেছে, তাতে করে জামাতের যে মোস্ট প্রসপেক্টিভ যদি 10 জন আপনি নেতা ধরেন, সেটা জামাতের আমির শফিকুর রহমান, তারপরে তাদের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, এটিএম আজাহার,
থেকে শুরু করে ডক্টর মাসুদ থেকে অন্যান্য যারা আছেন, শিশির মনির, প্রায় সবাই এই অল্প সময়ের মধ্যে বিতর্কিত হয়ে পড়েছেন, অনেকটা সেই লক্ষ্মীপুরের তাহেরের মতো, জয়নাল হাজারীর মতো। এবার আসেন বিএনপির দিকে। তারেক রহমান সাহেব থেকে শুরু করে মির্জা ফখরুল, মির্জা আব্বাস, এরপরে জনাব সালাউদ্দিন থেকে শুরু করে প্রায় সবাই একইভাবে তারা সেই অতীতের সেই যাকে বলা হয় যারা খুব বিতর্কিত হয়ে গেছিল প্রথম আলোর কারণে, সেই লক্ষ্মীপুরের তাহের বা জয়নাল হাজারীর একটা ডিজিটাল ভার্সন হয়ে গেছেন। এই কাজগুলো খুব সুকৌশলে, প্ল্যান ওয়াইজ কাজগুলো করা হয়েছে। আর সেই কাজগুলো যখন হয়ে গেছে তখন শেষ মুহূর্তে এই নির্বাচনের মাঠে একটা ঝামেলা তৈরি করার জন্য প্রথম আলো যে জরিপ করেছে, সেখানে পরস্পর বিরোধী কতগুলো তথ্য উপাত্ত তারা হাজির করেছে, যে তথ্য উপাত্তের সঙ্গে আমাদের দেশে রাজনীতির কোনো মিল নেই। আমাদের দেশে প্রতীক যুক্ত যে নির্বাচন, মার্কা যেটিকে বলা হয়, সে নির্বাচন। আমাদের দেশে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি কেন্দ্রিক যে নির্বাচন, আমাদের দেশের আঞ্চলিক যে জনপ্রিয়তা রয়েছে অনেক অনেক নেতার, যারা হয়তো এইভাবে কেন্দ্রীয়ভাবে পরিচিত নন, কিন্তু ওই এলাকাতে তাকে ছাড়া বিএনপি, আওয়ামী লীগ আসলে জয়ী হতে পারবে না। এই কালচার এর পাশাপাশি আমাদের যে খেটে খাওয়া মেহনতি মানুষ, ভোটের আগের রাত্রে তারা সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলে বিভিন্ন কারণে, ইন ডিটেলস যাব না। ফলে এই বাংলাদেশে জরিপ দিয়ে আসলে ভোটের মাঠে কোনো কিছু করা সম্ভব নয়, এটির দুপয়সার মূল্য নাই। তবে এই ধরনের জরিপ দিয়ে যেটি হয় সেটি হলো, যারা রাজনৈতিক নেতৃত্ব রয়েছেন এই মুহূর্তে তাদের মন ভেঙে দেওয়া যায়, তাদের মধ্যে বিভেদ তৈরি করা যায়। আর এই নির্বাচন যারা অনুষ্ঠান করবেন, পরিচালনা করবেন, তাদেরকেও দ্বিধা বিভক্ত করে ফেলা যায় এবং তাদের মধ্যে নানা রকম আতঙ্ক তৈরি করা যায়। ঠিক সেই কাজগুলি এই জরিপের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে তারেক রহমান সাহেবের সঙ্গে তার মায়ের সম্পর্ক, তাদের দুজনের মধ্যে জনপ্রিয়তার যে মাপকাঠি, কে প্রধানমন্ত্রী হবেন, কার কত জনপ্রিয়তা, এই যে অনাহুত বিতর্ক এই সময়টিতে, সেই বিতর্কগুলো সামনে আনা হয়েছে একেবারে যাকে বলা ইন্টেলেকচুয়ালি করাপশনের সর্বোচ্চ মেথড ব্যবহার করে, যেন বিতর্ক তৈরি করা হয়। এখানে কোনো জনমত প্রতিফলিত হয়নি, জনগণের ইচ্ছা বা উইল ফোর্স তৈরি হয়নি। এটা প্রথম আলোর যারা লোকজন তারা এই কথাগুলো বলেছেন। তারা বলেছেন যে এটা জনগণ মনে করছে, জনগণের দৃষ্টিভঙ্গি। তো জনগণের দৃষ্টিভঙ্গি তো চায়ের দোকানদার জানে, রিক্সাওয়ালা জানে, আমরা সবাই জানি। এটা প্রথম আলোকে আমার লাগবে কেন? আবার প্রথম আলো এই কাজটি যে প্রতিষ্ঠান দিয়ে তারা এই কাজটি করেছে, এ প্রাইভেট অর্গানাইজেশন, এবং যারা এই সমস্ত কাজকর্ম করেছেন, এই জরিপটা যারা পরিচালনা করেছেন, তাদের যে দক্ষতা, অভিজ্ঞতা, যোগ্যতা মূলত মার্কেটিং বা ব্র্যান্ড মার্কেটিংয়ের তারা এই কাজগুলো করে থাকে। এবং দেখা গেল যে একটি প্রতিষ্ঠান ধুতরার বীজ বিক্রি করে। এখন ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে আপনি দেখেন তারা সবসময় অল্টারনেটিভ মার্কেটিং করে থাকে, অর্থাৎ ধুত্রের বিষয় যে মানুষের শরীরের জন্য উপকারী হতে পারে এই ব্যাপারে বিজ্ঞাপন, প্রচারণা, প্রোপাগান্ডা চালাতে সেই প্রতিষ্ঠানটি দক্ষ, এবং এরকম একটি প্রতিষ্ঠানকে দিয়ে এই রাজনৈতিক জরিপটি করা হয়েছে। ফলে আপনি দেখুন, যখন বেগম যে হাসপাতালে অসুস্থ, তারেক রহমান সাহেব দেশে আসতে ভয় পাচ্ছেন, যখন জামাতের আমির কথা বলা বন্ধ করে দিয়েছেন, জামাতের শীর্ষ নেতারা যখন টেলিভিশনে আসা বন্ধ করে দিয়ে তাদের জুনিয়র যারা নেতাকর্মী আছেন তাদেরকে টেলিভিশনে পাঠাচ্ছেন, এবং প্রায় সবাই প্রতিদিন ভীষণ রকম বিরক্তিকর বিতর্ক তৈরি করছে, ঠিক সেই সময়টাতে প্রথম আলোর এই ধরনের যে জরিপ, এটা আমি মনে করি না যে নির্বাচনের জন্য, সরকারের জন্য, দেশের জন্য, এমনকি প্রথম আলো তাদের নিজেদের জন্য খুব ভালো একটা কাজ হয়েছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।